সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং করোনার এই ক্রান্তিকালীন সময়ে যার যার বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, শোকের সফর আলী কলেজ। আমি আজকে মার্কেটিং ম্যানেজমেন্টের ব্যবসা বাজার বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব, যেখানে কিনা আমাদের আলোচ্য বিষয়গুলো হবে ব্যবসা বাজার কি, ব্যবসায় বাজার কি বা ডেফিনেশন অফ বিজনেস মার্কেট, ভোক্তা বাজার ও ব্যবসা বাজারের মধ্যে পার্থক্য, ব্যবসায়ের ক্রেতার আচরণ মডেল, একজন ব্যবসায়ের ক্রেতা কিভাবে তার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করে, ব্যবসা থেকে ব্যবসায় ক্রয় প্রক্রিয়া অংশগ্রহণকারী বা পার্টিসিপেন্টস, এই ব্যবসা থেকে ব্যবসা যে ক্রয় প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কোন কোন কারা কারা অংশগ্রহণ করে, কোন কোন পার্টি এই ব্যবসা থেকে ব্যবসায় ক্রয় প্রক্রিয়া অংশগ্রহণ করে, এবং ব্যবসায়িক ক্রেতাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, একজন ব্যবসায়িক ক্রেতা কিভাবে তার সিদ্ধান্ত গ্রহণ করে, এবং ব্যবসায়িক ক্রেতাদের সাথে শক্তিশালী সম্পর্ক গঠন, কিভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা বাজারকারী প্রতিষ্ঠান তার ব্যবসায়িক ক্রেতা যারা আছে তাদের সাথে একটা শক্তিশালী লং টার্ম রিলেশনশিপ তৈরি করার মাধ্যমে মার্কেটে একটা ভালো অবস্থান তৈরি করতে পারে। এবং আমরা সর্বশেষে শুধুমাত্র এই যে ব্যবসা বাজার নিয়ে আলোচনা করব না, আমরা চেষ্টা করব যে প্রাতিষ্ঠানিক বাজার, মূলত যারা অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যে সকল, তাদের ক্রয় প্রক্রিয়া বা তারা কিভাবে ক্রয় করে, এবং সরকারি প্রতিনিধি বা সরকারি প্রতিষ্ঠান যারা, তাদের ক্রয় প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করার জন্য। তো আমরা প্রথমে আসি যে ব্যবসায় বাজার কি বা ডেফিনেশন অফ বিজনেস মার্কেট। মূলত যে সকল প্রতিষ্ঠান বা যে সকল ক্রেতা পণ্য তাদের নিজস্ব ভোগের জন্য ক্রয় করে না, এটা তারা এটা পরবর্তীতে এটা দিয়ে পুন বিক্রয় করার জন্য, অথবা নতুন ভাবে এটা কাঁচামাল হিসেবে একটা নতুন পণ্য উৎপন্ন করার জন্য, অথবা যদি এটা সে ভাড়া দেওয়ার জন্য যদি কোনো পণ্য ক্রয় করে, তারাই হচ্ছে ব্যবসায় বাজারের সদস্য। মূলত যে সকল প্রতিষ্ঠান ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য ও সেবা ক্রয় করে তাদের নিয়েই ব্যবসা বাজার গঠিত। যে বাজারের সদস্যরা ব্যক্তিগত ব্যবহারের জন্য না কিনে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য, অথবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন, মানে এই যে তারা যে প্রোডাক্টটা কিনতেছে, এই যে এই প্রোডাক্টটা কিনে তারা কি করবে, তারা নতুন ধরনের কিছু উৎপাদন করবে, অথবা এটা তারা পুন বিক্রয় করবে, এটা দিয়ে কিছু লাভে এটার মধ্যে কিছু চেঞ্জ এনে তারা নতুন ভাবে পুন বিক্রয় করবে। এটা মোড়কীকরণ হতে পারে, তারা এটা হয়তো নতুন মোড়ক করে, অথবা নতুন একটা শেপ দিয়ে কি করে, অথবা তারা কি করে পুন বিক্রয় করবে, অথবা এমন একটা জিনিস তারা ক্রয় করলো যেটা কিনা তারা চাইতেছে ভাড়া দিয়ে এটা থেকে তারা ব্যবসা করবে। এই মূলত ব্যবসায়ের উদ্দেশ্যে যে সকল ক্রেতা ব্যবসায়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তারাই হচ্ছে ব্যবসা বাজারের সদস্য, এবং তারা হচ্ছে ব্যবসা বাজারের ক্রেতা। তো কি বলা হয়েছে দেখো, যে দ্য বিজনেস মার্কেট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সেলিং অফ প্রোডাক্টস এন্ড সার্ভিস। এই বিজনেস মার্কেটটা এইভাবে ডিফাইন করা হয়েছে যেটা কিনা সেলিং অফ প্রোডাক্ট এন্ড সার্ভিস, তারা যারা কি করে প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করে টু আদার বিজনেস, অন্য কোনো বিজনেস, অন্য কোনো বিজনেসের কাছে তারা কি করে সার্ভিস অথবা প্রোডাক্ট সেল করে টু বি রিসোল্ড অর ইউজড টু মেক আদার আইটেমস। এটা কি করে রিসোল্ড করা হবে, যে এই যে যারা যেই প্রোডাক্ট অথবা সেবাটা কি করা হচ্ছে, আবার এটা রিসোল্ড করার জন্য, অথবা এটা অন্য ধরনের ইউজের জন্য, টু মেক আদার আইটেমস অর সার্ভিসেস ফর সেল। তাহলে যেটা কিনা ব্যবসায় বিজনেস মার্কেটটা হচ্ছে একটা প্রোডাক্ট এমন অন্য কোনো বিজনেসের কাছে প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রয় করা, যেই এই প্রোডাক্ট অথবা সার্ভিসটা দিয়ে তারা কি করবে, এটা কি রিসোল্ড করবে, তারা নতুন ভাবে এটা অন্য জায়গায় বিক্রয় করবে, অথবা তারা এটা কি করবে ইউজ টু মেক আদার আইটেমস, অন্য আইটেম তৈরি করার জন্য তারা এটা ক্রয় করবে, অথবা সার্ভিস ফর সেল, অথবা কি করবে যেটা দিয়ে আবার নতুন ভাবে তারা এটা কি করবে সেল করার জন্য, যারা এই পণ্যটা ক্রয় করে তারাই হচ্ছে ব্যবসা বাজারের সদস্য। পরবর্তীতে আমরা দেখি যে ভোক্তা বাজার এবং ব্যবসা বাজারের মধ্যে পার্থক্য। মূলত যে সকল ক্রেতা ব্যক্তিগত একদম নিজের ব্যবহারের জন্য অথবা নিজের পরিবারের ভোগের জন্য যে পণ্যটা ক্রয় করতেছে তারাই হচ্ছে কি ভোক্তা বাজারের সদস্য।
এবং তাদের নিয়ে হচ্ছে ভোক্তা বাজার। আর যে বাজারের সদস্যরা কোনো পণ্য ক্রয় করে এটা পরবর্তীতে উৎপাদন করার জন্য, অথবা এটারে নতুন ভাবে প্রক্রিয়াকরণ করার জন্য, অথবা এটা ব্যবসায়িক কাজে ব্যবহার করার জন্য, এটা দিয়ে তারা ভাড়া দিতে পারে বা অন্য কোনো ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য যদি পণ্য ক্রয় করা হয়, সেই নতুন ভাবে এটা এই ব্যবসা করার জন্য যদি আবার ক্রয় করা হয়, সেটা হচ্ছে ব্যবসা বাজার। তারাই হচ্ছে ব্যবসা বাজারের সদস্য। এবং ভোক্তা বাজারের যে ভোক্তারা বা ক্রেতারা, তারা কিন্তু পণ্য অল্প পরিমাণে ক্রয় করে। যেমন যে যারা এন্ড ইউজার, তারা কিন্তু একটা একটা সাবান ক্রয় করতেছে তাদের ভোগের জন্য, তারা একটা শ্যাম্পু ক্রয় করতেছে তাদের ভোগের জন্য। কিন্তু অন্যদিকে এই ব্যবসা বাজারের সদস্যরা তারা কিন্তু কি করে, বৃহৎ আকারে পণ্য ক্রয় করে। যেমন যারা পাইকার আছে বা যারা খুচরা ব্যবসায়ী আছে, তারা কিন্তু একটা বিশাল লটে পণ্য ক্রয় করে। এরপরে আমরা দেখি যে ভোক্তা বাজারের ক্রেতারা নিজেদের প্রয়োজন ও সন্তুষ্টি বিবেচনা করে পণ্য ক্রয় করে। তারা কি দেখে যে প্রোডাক্টটা ভালো কিনা, তাদের যে অনুভূতি, চক্ষু, তারপরে তারা যে গন্ধ নেয়া, বা তারা অনুভব করার মাধ্যমে যদি মনে হয় এই প্রোডাক্টটা তাদের স্যাটিসফাইড করতে পারবে, বা নিজেদের প্রয়োজন ও সন্তুষ্টি বিবেচনা করে পণ্য ক্রয় করে। কিন্তু ব্যবসায়িক বাজারের সদস্যরা কি করে, ব্যবসায়িক লাভ ক্ষতি বিবেচনা করে। এখানে কিন্তু ব্যক্তিগত সন্তুষ্টি বা এই প্রোডাক্টটার যে গুণাবলী, এটা ভালো বা খারাপ, এটা বেশি ফ্যাক্ট করে না। এখানে বেশি ভূমিকা রাখে কি, এই প্রোডাক্টটা কিনে তার কত পরিমাণ লাভ হবে বা কত পরিমাণ ক্ষতি হবে। আচ্ছা, ভোক্তা বাজারের বন্টন প্রণালীটা দীর্ঘ। যেহেতু ভোক্তারা দেশের বা একটা নির্দিষ্ট এলাকার নানা জায়গায়, বিভিন্ন এলাকায় ছড়ায় ছিটায় থাকে, এই কারণে কিন্তু তাদের কাছে পণ্য পৌঁছানোর জন্য যে বন্টন প্রণালী, ওটা কিন্তু দীর্ঘ হয়। কিন্তু তুলনামূলকভাবে যেহেতু ব্যবসায়িক বাজারের ক্রেতারা একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে, এবং ক্রেতারা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কেন্দ্রীভূত, তারা একটা নির্দিষ্ট জায়গাতে অবস্থান করে, এবং এখানে কিন্তু ক্রেতার সংখ্যা কম ব্যবসায়িক বাজারের, যে কারণে বন্টন প্রণালীটা কি হয়, সংক্ষিপ্ত হয়। এরপরে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে প্রয়োজন হলেও সামগ্রিকভাবে বিক্রয় সেবা ততটা গুরুত্বপূর্ণ নয় ভোক্তা বাজারের ক্ষেত্রে। তো ভোক্তা বাজারের ক্ষেত্রে কিছু কিছু পণ্য, যেমন ইলেকট্রনিক্স পণ্যগুলো, এই ক্ষেত্রে কিন্তু বিক্রয় সেবাটা গুরুত্বপূর্ণ। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, এটা যদি আমরা যদি একটা চাল ডাল বিক্রি হয়, বা এটা যদি সাবান বিক্রি হয়, বা অন্যান্য যে এই যে খুচরা বাজার গুলায়, মানে একদম যারা ভোগের জন্য ইউজ করতেছে, এক্ষেত্রে কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু বিক্রয়োত্ত সেবাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু ব্যবসায় বাজারের ক্ষেত্রে কিন্তু বিক্রয়োত্তর সেবা খুবই গুরুত্বপূর্ণ। একজন পাইকার বা একজন খুচরা ব্যবসায়ী ধরো কিছু পণ্য সে ডিফেক্টিভ পেয়েছে, এখন আমি যদি এই পণ্যটা তারে পরবর্তীতে আর ফেরত না নেই, এটার বদলে যদি তারে একটা ভালো গুডস আমি না প্রদান করি, সেই ক্ষেত্রে কিন্তু তার সাথে আমার রিলেশনশিপটা সাস্টেনেবল হবে না। এবং এই কারণে ব্যবসায় বাজারের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা বা আফটার সেল সার্ভিসটা খুব গুরুত্বপূর্ণ। একটা ভালো সম্পর্ক তৈরি করা এবং তার প্রয়োজন, তার ভালো মন্দ বিবেচনা করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ব্যবসা বাজারের ক্ষেত্রে। এবং এই যে ভোক্তা বাজার, আমরা সরি এই যে ভোক্তা বাজারের ক্রেতাদের পণ্য সংক্রান্ত কিন্তু বিস্তারিত জ্ঞান অনেক ক্ষেত্রেই থাকে না। তারা কিন্তু টোটাল আহ, একটা ক্রেতা একটা যে প্রোডাক্টটা ক্রয় করছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের এই পণ্য সংক্রান্ত খুব বেশি মাত্রায় জ্ঞান থাকে না। কিন্তু অন্যদিকে আমরা যদি ব্যবসা বাজারের দিকে খেয়াল করি, এই ব্যবসায় বাজারের যে ক্রেতারা, তারা কিন্তু ব্যবসায়ী, এবং তারা ব্যবসায়িক পারপাসে প্রতিটা পণ্যের মান, গুণাবলী, তাদের দাম, এটার 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 যে সার্ভিসটা কেমন হবে, এগুলো সম্পর্কে কিন্তু তারা সচেতন হয় এবং অবগত হয়। এরপরে ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা বেশি, যেটা বললাম যে আমরা যে যারা এন্ড ইউজার, তারা কিন্তু ছড়ায় ছিটায় থাকে দেশের বিভিন্ন প্রান্তে, এবং তাদের সংখ্যা বেশি, কিন্তু তাদের ক্রয় ক্ষমতা কিন্তু কম। অন্যদিকে ব্যবসা বাজারের যে ক্রেতা, তাদের কিন্তু ক্রয় ক্ষমতা বেশি, এবং তাদের ক্রেতার সংখ্যা কিন্তু কম। এরপরে আমরা যেই টপিকটা আলোচনা করব, সেটা হচ্ছে ব্যবসায় ক্রেতার আচরণ মডেল, দ্য মডেল অফ বিজনেস বায়ার বিহেভিয়ার। বিজনেস বায়াররা বা ব্যবসায়িক যারা ক্রেতা আছে,
তারা কিভাবে একটা পণ্য ক্রয় করে, তাদের এই যে পণ্য ক্রয়ে বা তাদের যে পছন্দ, তাদের যে সাড়া, এই ক্রেতার সাড়ায় কি কি বিষয় এফেক্ট করে, বা তারা কি কি বিষয়ের উপর বেস করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা প্রোডাক্টটা ক্রয় করবে। এটাই হচ্ছে এটার যে সামগ্রিক একটা চিত্র, এটাই হচ্ছে ব্যবসায়িক ক্রেতার আচরণ মডেল। তো ব্যবসায়িক ক্রেতার আচরণ মডেলে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরিবেশের প্রভাব। একটা হচ্ছে আভ্যন্তরীণ এবং একটা বাহ্যিক পরিবেশ। এবং পরিবেশের মধ্যে দুই ধরনের উদ্দীপক আছে। একটা হচ্ছে কি বাজারজাতকরণ উদ্দীপক, আর একটা হচ্ছে অন্যান্য উদ্দীপক। আর এই বাজারজাতকরণ উদ্দীপকের মধ্যে কি হয়েছে যে মার্কেটিং মিক্স, আমরা যেটা জানি যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, পণ্য, মূল্য, স্থান, প্রসার, এই বিষয়গুলো হচ্ছে প্রভাব বিস্তারকারী উপাদান। আর অন্যান্য উদ্দীপকের মধ্যে আছে অর্থনৈতিক উপাদান, প্রযুক্তিগত উপাদান, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং প্রতিযোগিতামূলক বিভিন্ন উপাদান আছে। এই উদ্দীপকগুলা, এই ধরনের উপাদানগুলা বা এই উদ্দীপকগুলা একটা ব্যবসায় প্রতিষ্ঠানকে কি করে, ব্যবসায় প্রতিষ্ঠানে ইনপুট হিসেবে কাজ করে। একটা ব্যবসায় প্রতিষ্ঠানের ক্রয় সংগঠনকে এই উদ্দীপকগুলো প্রভাবিত করে, এবং এই উদ্দীপকের সাড়াদানের মাধ্যমে একটা ব্যবসায় প্রতিষ্ঠান কি করে, ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করে। তো মূলত এই যে এই মডেলে দেখানো হয়েছে যে বাজারজাতকরণ উদ্দীপক এবং অন্যান্য উদ্দীপক কি করে, ক্রয় সংগঠনকে প্রভাবিত করে এবং নির্দিষ্ট সাড়া উৎপাদন উৎপাদন করে, ক্রেতার মনে নির্দিষ্ট সাড়া উৎপন্ন করে। অর্থাৎ কি বলা হয়েছে যে এই সংগঠনে, ক্রয় সংগঠনে ইনপুট হিসেবে যায় হচ্ছে বাজারজাতকরণ উদ্দীপক এবং অন্যান্য উদ্দীপক এখানে ইনপুট হিসেবে কাজ করে, আর এটার আউটপুট হিসেবে ক্রেতার সাড়া আমরা দেখতে পাই। সরি। এখন সংগঠনের ক্রয় কাজে যে দুইটা উদ্দীপক কাজ করে, সেটা হচ্ছে বাজারজাতকরণ উদ্দীপক এবং অন্যান্য উদ্দীপক। এই উদ্দীপক গুলা ক্রয় সংগঠনের ক্রয় কেন্দ্র এবং ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এই দুইটারে প্রভাবিত করে। এবং এই দুইটার মধ্যে প্রভাব বিস্তার করে হচ্ছে আন্তঃব্যক্তিক প্রভাব, ব্যক্তিক প্রভাব এবং সাংগঠনিক প্রভাব। মানে একটা সংগঠনের কালচার, একটা সংগঠনের নর্মস, এবং একটা ব্যক্তির, যেই ব্যক্তি এই ক্রয় সংগঠনের ক্রয় কেন্দ্রে আছে, এই ক্রয় কেন্দ্রে যেই ব্যক্তিগুলা আছে, তাদের মনোভাব, তাদের ব্যক্তিত্ব, তাদের ক্রয় বিহেভিয়ার, তাদের ক্রয় প্যাটার্ন, এই জিনিসগুলো এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক, এই বিষয়গুলা কি করে, ক্রয় সিদ্ধান্তকে প্রভাবিত করে। ক্রয় সংগঠনের ক্রয় কেন্দ্রের ক্রয় সিদ্ধান্তকে প্রভাবিত করে। এবং এই যে পরিবেশ এবং ক্রয় সংগঠনের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ক্রেতার সাড়া নির্ধারিত হয়। পণ্য বা সেবা কি ধরনের তারা পছন্দ করবে, তারা কি ধরনের সরবরাহ পছন্দ করবে, কি ধরনের কত পরিমাণ ফরমাইশ দিবে, এই জিনিসগুলা কিসের দ্বারা, এই পরিবেশের বিভিন্ন উদ্দীপকের দ্বারা এবং ক্রয় সংগঠনের ক্রয় কেন্দ্রের ডিসিশন, এই দুইটার পারস্পরিক একটা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয় যে পণ্যর বা সেবা কি ধরনের হবে, কি পরিমাণ ফরমাইশ দিবে, সেবার শর্তগুলা কি হবে, তারা কিভাবে পরিশোধ করবে, ইত্যাদি। তো এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব যে ব্যবসায় থেকে ব্যবসায় ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যে বিভিন্ন পক্ষ। তো ব্যবসায় থেকে ব্যবসায় ক্রয় প্রক্রিয়া অংশগ্রহণকারী মূলত এই যে এইখানে এই যে আহ ব্যবসায় বাজার, এই ব্যবসায় বাজারে মূলত যারা ক্রেতা তারা কিন্তু ব্যবসায়ী, আবার অন্যদিকে যারা বিক্রেতা তারাও কিন্তু ব্যবসায়ী। যে বাজারজাতকরণ করতেছেন সেও একটা ব্যবসা প্রতিষ্ঠান, আবার যারা ক্রয় করছে তারাও কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে এই যে বিজনেস টু বিজনেস বা ব্যবসায় টু ব্যবসায় যে বাইং প্রসেস, এই প্রসেসের মধ্যে মূলত কারা ক্রিয়াশীল থাকে, কারা পার্টিসিপেন্ট, কারা কারা এটা এখানে ভূমিকা ভূমিকা রাখে। তো মূলত যারা ভূমিকা রাখে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রয় কেন্দ্র। আমরা যেমন আগের চিত্রে দেখেছি, এই যে ক্রয় সংগঠনের মধ্যে ক্রয় কেন্দ্র সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই ক্রয় কেন্দ্রের যারা ভূমিকা রাখে তারা হচ্ছে কি বিভিন্ন ধরনের ব্যক্তি এবং তাদের আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং সাংগঠনিক প্রভাব। তো এই যে ক্রয় কেন্দ্র,
ক্রয় কেন্দ্র কি করে? পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণকারী ইউনিটই হচ্ছে ক্রয় কেন্দ্র। তো ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়ায় এই যে ক্রয় কেন্দ্র যে সিদ্ধান্ত নিবে যে আমি পণ্যটা ক্রয় করব, কি পরিমাণ ফরমাশ দিব, কি ধরনের পণ্য ক্রয় করবো, এটার বৈশিষ্ট্য কি হবে, এই সিদ্ধান্তে এই সিদ্ধান্ত প্রক্রিয়ায় মূলত 7 ধরনের ভূমিকা বা 7 ধরনের পার্টিসিপেন্টস দেখা যায় যারা কিনা এই ক্রয় প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে। তো এই প্রক্রিয়ায় প্রভাব বিস্তারকারী প্রথমেই হচ্ছে যিনি, সে হচ্ছে সূচনাকারী বা বিগিনার। তো যারা হচ্ছে সূচনাকারী তারা মূলত সূচনাকারী কারা? যে ব্যবহারকারী বা প্রতিষ্ঠানের যারা এই ক্রয় প্রক্রিয়াটা সূচনা করে, যারা কিনা মনে করে যে যারা কিনা অনুরোধ করে যে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা জিনিস ক্রয় করা প্রয়োজন, যারা এই ক্রয় প্রসেসটা সূচনা করে তারাই হচ্ছে সূচনাকারী। যেমন একটা ব্যবসায় প্রতিষ্ঠানে একটা প্রিন্টার দরকার, তো যে বললো যে স্যার আমাদের একটা প্রিন্টার দরকার, আমাদের একটা প্রিন্টার কিনতে হবে, বা আমাদের 50টা প্রিন্টার দরকার, এই যে যে ব্যক্তি এই অভাবটা বোধ করলো, এই প্রয়োজনটা বোধ করলো, সেই হচ্ছে কি সূচনাকারী। তো মূলত ব্যবহারকারীও সূচনাকারী হইতে পারে, যারা ব্যবহার করবে তারাও সূচনাকারী হইতে পারে, এছাড়া অন্য কেউ, একটা প্রতিষ্ঠানের অন্য কেউ কিন্তু সূচনাকারী হতে পারে। এরপরে আছে ব্যবহারকারী, মূলত যারা পণ্য এই প্রোডাক্টটা ব্যবহার করবে তারাই হচ্ছে কি ব্যবহারকারী। যেমন ধরো একটা যদি মেশিন ক্রয় করতে হবে, এই মেশিনের অপারেটর তারা হচ্ছে মেশিনের ব্যবহারকারী। আর সূচনাকারী কি? যারা কিনা এই মেশিনটা কিনতে হবে, কোন মেশিনটা কেনা দরকার, এই যে একটা একটা যে দরকার যারা অনুভব করলো, এবং যারা হায়ার অথরিটির কাছে বা অনুমোদনকারীর কাছে এই সূচনা এই এই অফারটা দিল, তারাই হচ্ছে সূচনাকারী। আর যারা ইউজ করবে, যে একটা মেশিনের অপারেটর, তারা হচ্ছে ব্যবহারকারী। এছাড়া কি দেখা যায় যে কিছু প্রভাব বিস্তারকারী ব্যক্তিও থাকে, মূলত যারা কিনা প্রোডাক্টটার স্পেসিফিকেশন করে যে কি ধরনের পণ্য দরকার। মূলত যেমন ধর একটা প্রতিষ্ঠানে একটা মেশিন দরকার, তাহলে মেশিনের ব্যবহারকারী হচ্ছে কারা? ব্যবহারকারী হচ্ছে যারা অপারেটর, মেশিন অপারেটর করবে। কিন্তু এই যে কারিগরি জ্ঞান সম্পন্ন যে ইঞ্জিনিয়ার, যে কিনা মেশিনটার স্পেসিফিকেশন তৈরি করে, যে পণ্যের বৈশিষ্ট্যগুলো কি ধরনের হবে এবং আমি বিভিন্ন বিকল্প থেকে কোন বিকল্পটা বাছাই করব, এটা সম্পর্কে যে আইডিয়া দেয়, সে হচ্ছে প্রভাব বিস্তারকারী। তাহলে এখানে প্রভাব বিস্তারকারী হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, যে কিনা বলতেছে যে মেশিনের এই এই ধরনের স্পেসিফিকেশন বা এই ধরনের বৈশিষ্ট্য দরকার। আচ্ছা, এরপরে সিদ্ধান্ত গ্রহণকারী, এবং যারা এই যে যারা ব্যবহার করে, যারা সূচনাকারী, তারা কিন্তু ডিসিশনটা নেয় না, ডিসিশনটা নেয় একটা ক্রয় ইউনিটের প্রধান, বা ধরে একটা মূলত সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে কারি কি, যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে যে আমাদের এই পণ্যটা কে সরবরাহ করবে। চূড়ান্ত সরবরাহকারী নির্বাচন করার ক্ষেত্রে এই যে সিদ্ধান্ত গ্রহণকারী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এবং এই সিদ্ধান্ত গ্রহণকারীর সিদ্ধান্ত যে ব্যক্তি বা যেই উইং বা যেই বিভাগ অনুমোদন দেয়, তারা হচ্ছে অনুমোদনকারী। এটা আমরা একটা সিম্পল এক্সাম্পলের মধ্যে দিয়ে যদি চিন্তা করো, ধরো তুমি একটা চিন্তা করছো যে একটা একটা সাইকেল কিনবে। তো এই যে তুমি চিন্তা ভাবনা করতেছো তুমি একটা সাইকেল কিনবে, তুমি হচ্ছে কি তাইলে সূচনাকারী, যে তোমার মধ্যে চিন্তা ভাবনা আসলো যে আমার একটা সাইকেল দরকার, তুমি হচ্ছে সূচনাকারী। এবং এই সাইকেলটা কেনার পরে কিন্তু তুমি ইউজ করবে না, এটা তোমার ছোট ভাই সহ ইউজ করবে, সেও মাঝে মাঝে স্কুলে যাবে তোমার এই সাইকেলটা দিয়ে। তাহলে এটার ব্যবহারকারীকে তোমার ছোট ভাই প্লাস হচ্ছে তুমি। এবং এই যে প্রভাব বিস্তারকারী, তোমার যে বড় ভাই, সে কিন্তু এই সাইকেলটার সম্বন্ধে তার বিভিন্ন ধরনের আইডিয়া আছে, যে বাজারে কোন ধরনের সাইকেল গুলো ভালো, কোন সাইকেল কিনলে তোমার জন্য ওইটা কনভিনিয়েন্ট হবে, তোমার যে বাজেট আছে ওই বাজেটের সাথে যাবে কোন ধরনের সাইকেল। সে কি করতেছে, তোমারে এই যে তোমার যে ক্রয় প্রক্রিয়া, এটা কিন্তু সে প্রভাব বিস্তার করতেছে তোমার বিভিন্ন ধরনের ইনফরমেশনের মাধ্যমে। সে কি করতেছে, এই ক্রয়ে প্রভাব বিস্তার করতেছে। তাহলে এই যে তোমার বড় ভাই, সে হচ্ছে প্রভাব বিস্তারকারী। তাহলে কি, তুমি সূচনাকারী, তোমার ছোট ভাই প্লাস তুমি হচ্ছে ব্যবহারকারী, তোমার বড় ভাই সে কিন্তু প্রভাব বিস্তারকারী। এবং এই প্রভাব, এবং তোমরা কি করলা, ডিসিশনটা তোমার মাকে জানাইলা, তোমার মা এটা রাজি হইতেও পারে না হতে পারে,
সে হচ্ছে কি এখানে সিদ্ধান্ত গ্রহণকারী। কারণ তোমার আম্মু এটা সিদ্ধান্ত গ্রহণ করলো, এরপরে এটা অনুমোদনের জন্য কার কাছে পাঠাইতে হবে? তোমার বাবার কাছে। তাইলে এই যে তোমার বাবা এটা অনুমোদন দিল যে আচ্ছা ঠিক আছে তোমাকে একটা সাইকেল কিনে দিব, এই যে সাইকেলের অনুমোদন দিল কেনার, এটা হচ্ছে তাইলে তোমার বাবা হচ্ছে কি অনুমোদনকারী। আচ্ছা, এখন কি হচ্ছে, তোমার যে সাইকেল কিনতে যাবা, দেখা গেল যে তোমারে তোমার ছোট ভাই প্লাস হচ্ছে তোমার বাবা মার্কেটে সাইকেলটা কিনতে গেলা, এবং তুমি এবং তোমার ছোট ভাই সাইকেলটার রং চয়েস করলা, সাইকেলটা কেমন হবে, কত হাইটের হবে সাইকেলটা, এটা গিয়ার থাকবে কিনা, এই জিনিসগুলা চুজ করলা তুমি, তোমার বাবা এবং তোমার ছোট ভাই। তাহলে এই যে যারা প্রত্যক্ষভাবে পণ্যটা ক্রয় করে তারা হচ্ছে ক্রেতা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবং শেষ পয়েন্ট হচ্ছে দ্বার রক্ষক। তো দ্বার রক্ষক বা গেট কিপার, এটা কিন্তু যারা ওই যে পার্সোনাল সেক্রেটারি বা ব্যক্তিগত সহকারী, তারা কিন্তু অনেকটা দ্বার রক্ষক হিসেবে কাজ করে। মূলত কি, যারা কিনা এই যে ভেতর এবং বাহিরের তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে। যে আমি একটা ব্যবসায় বাজারজাতকারী প্রতিষ্ঠান, আমি একটা ক্রয় প্রতিনিধি একটা প্রতিষ্ঠানে পাঠালাম, এবং এই যে যে দ্বার রক্ষক, সে যদি আমার ক্রয় প্রতিনিধিকে ভেতরে ঢুকতে দেয়, তাহলে সে কি করতেছে, আমার কমিউনিকেশনে সহায়তা করতেছে, এবং আমার ক্রয় প্রক্রিয়ায়, এই যে আমার বিক্রয় প্রক্রিয়া এবং তাদের ক্রয় প্রক্রিয়ায় সে কিন্তু একটা ভূমিকা রাখতেছে। এবং সে যদি ঢুকতে না দেয়, তাহলে কিন্তু সে আমার ক্রয় প্রতিনিধি ঢুকতে পারতেছে না, এবং এখানে কিন্তু এই ক্রয়ের ক্ষেত্রে সে কিন্তু একটা ভালো ভূমিকা পালন করছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করবো, এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম ক্রয় কেন্দ্র, এই ক্রয় কেন্দ্রের প্রভাবটা আমরা একটু আলোচনা করব। দেখো, ক্রয় কেন্দ্রে বিভিন্ন ধরনের লোক থাকে। তো একটা ক্রয় কেন্দ্রে আমরা যে মডেলটা দেখলাম, মডেলের যে ক্রয় কেন্দ্রে দেখলাম, এই ধরনের বিভিন্ন ধরনের লোক থাকে, এবং এদের আগ্রহ, এদের কর্তৃত্ব, এদের মর্যাদা এই একটা ক্রয়ের ক্ষেত্রে অনেক ধরনের প্রভাব বিস্তার করে। যাদের মর্যাদা ভালো হয়, যাদেররা ক্রয় কিনতে আগ্রহী এবং যাদের কর্তৃত্ব আছে, তারা এক ধরনের প্রভাব বিস্তার করে। এবং আচ্ছা, এরপর আমরা দেখি যে ব্যবসায় ক্রেতাদের ব্যক্তিগত প্রেষণা, এই যে যারা এই যে ক্রয় কেন্দ্রে যারা মূলত যারা যেসব ব্যক্তি অবস্থান করতেছে, এবং যে এবং সংগঠনের যে নর্মস, আচ্ছা, ব্যবসায় ক্রেতাদের ব্যক্তিগত প্রেষণা, প্রত্যক্ষণ ও অগ্রাধিকার, এইসব বিষয়গুলা কিন্তু এই ক্রয় কেন্দ্রে প্রভাব বিস্তার করে। তাহলে কোনো ব্যক্তির প্রেষণা, প্রত্যক্ষণ, অগ্রাধিকার, তাদের যে পারসেপশন, তারা কি এই প্রোডাক্টটা দেখে কি মনে করতেছে, এটাও কিন্তু, এবং তাদের অগ্রাধিকার, যে তারা কোন কোন বিষয়ে একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলারে, কোন কোন সেক্টরে তারা কি করছে, অগ্রাধিকার দিচ্ছে, এটার এই প্রোডাক্টের কোন গুণাবলীরে তারা অগ্রাধিকার দিচ্ছে, এইসব বিষয় কিন্তু একটা ব্যবসায়ীকে, একটা ব্যবসায়ের ক্রয় প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে। এরপরে দেখি যে, এবং এই যে ব্যবসায়িক ক্রেতাদের বয়স, আয়, শিক্ষা, চাকরিতে অবস্থান, ব্যক্তিত্ব, এবং তাদের যে ঝুঁকির প্রতি মনোভাব, যে আমি একটা পণ্য ক্রয় করব, এটার মধ্যে কতটা রিস্ক ফ্যাক্টর জড়িত, এবং তাদের সাংস্কৃতিক যে একটা, তারা যে কালচার থেকে বিলং করে, কালচার, যে তারা যে কালচারটা বিলং করে, এই সবগুলা জিনিস কিন্তু এই ব্যবসায়ের ক্রয় প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে। এরপর কি বলছে দেখো, যে যদিও ব্যবসা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে, যদিও প্রতিষ্ঠান ক্রয় করতেছে, কিন্তু আসলে ক্রয় করে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমূহ, অনেকগুলা ব্যক্তি। তো একজন ব্যক্তি বিভিন্ন বিষয় দ্বারা প্রেষিত হতে পারে। যেমন তুমি তোমার ছোট ভাইকে, বা তুমি, তোমার বাবা তোমাকে বাজারে পাঠিয়েছেন কোনো মাছ কেনার জন্য। এখন এই ক্ষেত্রে তুমি যদি খুব ভালো কোয়ালিটির মাছ নিয়ে আসো, সবাই কি করবে, যে বলবে যে তোমার খুব ভালো একটা মাছ, খুব ভালো মাছ এনেছো, তুমি ভালো বাজার করতে পারো, তোমার মানে তোমারে এই যে বাহবা দিবে বা তোমার একটা স্বীকৃতি দিবে, এটা কিন্তু তোমার একটা ফ্যাক্ট। যে যে পণ্যটা ক্রয় করতেছে, যে ব্যক্তি বা যে ব্যক্তি সমূহ, তাদের সে কতটা স্বীকৃতি পাচ্ছে, এবং অর্থ এবং অর্জনের অনুভূতি। এই যে অর্জনের অনুভূতি, তুমি একটা প্রোডাক্ট কিনে যদি তোমার কাছে মনে হয় না আমি একটা ভালো কিছু অ্যাচিভ করেছি, এইটা হচ্ছে, এই অনুভূতিটাও কিন্তু ব্যবসায় ক্রয় প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে। এবং অর্থ, এখন তুমি মার্কেটে গেছো, তোমাকে 100 টাকা দেওয়া হয়েছে, তুমি যদি মনে করো না আমি 80 টাকা দিয়ে প্রোডাক্টটা ক্রয় করি, 20 টাকা সেভ করি, কোথায় গেলে 80 টাকার, মানে আমি কি করলাম, কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে আমি কিছু টাকা সেভ করলাম, এই যে একটা অনুভূতি, এটাও কিন্তু ব্যবসায়ের ক্রয় প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তাহলে বলছে যে যদিও ব্যবসা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে, কিন্তু আসলে
ক্রয় করে এবং কোনো ব্যক্তি, এবং এই যে ব্যক্তি এটা সিইও হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, ক্রয় তোমাদের যে ক্রয় বিভাগের যে প্রধান আছেন উনি হইতে পারে। কিন্তু এই ব্যক্তির যে অনুভূতি, একটা হচ্ছে যে অর্জনের অনুভূতি, তার অর্থের প্রতি তার মনোভাব এবং তার স্বীকৃতির প্রতি তার আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো কিন্তু ডিফাইন করবে যে তিনি কি ধরনের প্রোডাক্ট ক্রয় করবে। ক্রয় কেন্দ্রের কর্মীরা শুধু যে পণ্য, আচ্ছা এখন এই যে ক্রয় কেন্দ্র দেখালাম যে ক্রয় সংগঠনের একটা ইউনিট হচ্ছে ক্রয় কেন্দ্র। এই ক্রয় কেন্দ্রের কর্মীরা কিন্তু শুধু পণ্য কেনে না, তারা দুইটি সমস্যার সমাধান করে। একটা হচ্ছে প্রতিষ্ঠানের অর্থনৈতিক ও কৌশলগত সমস্যা, যে তাদের কি ধরনের পণ্য লাগবে, এই ধরনের পণ্য ক্রয় করতে গিয়ে তার কি ধরনের আর্থিক আহ তার কি ধরনের আর্থিক সামর্থ্য আছে, এই দুইটার মধ্যে সমন্বয় করে। এবং আরেকটা বিষয় কি, ব্যক্তিগত অর্জন ও পুরস্কার, সে কি ধরনের এখান থেকে কি ধরনের বেনিফিট পাচ্ছে, তার কি ধরনের ব্যক্তিগত লাভ হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এই ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত। এই কারণে এজন্য ক্রয়ের সাথে যুক্তি ও আবেগ, এই ক্রয় কেন্দ্রের কর্মীদের বা ক্রয় কেন্দ্রের কর্মকর্তাদের যুক্তি এবং আবেগও এই ব্যবসায়ের ক্রয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব হচ্ছে ব্যবসায়িক ক্রেতাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। তো ব্যবসায়িক ক্রেতাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া মূলত যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে একজন ব্যবসায়ী ক্রেতা ডিসিশন নেয় যে আমি প্রোডাক্টটা ক্রয় করব এবং এই প্রোডাক্টটা এইখান থেকে এই সরবরাহকারীর কাছ থেকেই ক্রয় করব। এই যে একটা ডিসিশন মেকিং, যে একটা ধাপে ধাপে সে একটা ডিসিশন নেয়, সেটাই হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস। তো মূলত এই প্রসেসের প্রথম যেটা, এটা হচ্ছে কি সমস্যা শনাক্তকরণ। তো যখন কোনো কোম্পানির কোনো একজন সমস্যা বা প্রয়োজন শনাক্ত করে এবং এই সমস্যা বা প্রয়োজনটা এমন হয় যে নির্দিষ্ট পণ্য বা সেবা দিয়ে এই প্রয়োজন মেটানো সম্ভব, তখনই কি হয়, আমার ক্রয় প্রক্রিয়া শুরু হয়ে যায়। তাহলে বিষয়টা কি, যে সমস্যা শনাক্তকরণ, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের যখন কোনো ব্যক্তি মনে করে যে আমার এই সমস্যা বা এই ধরনের প্রয়োজন আছে এবং এই প্রয়োজনের জন্য আমার এই ধরনের পণ্য দরকার, যখন কোনো পণ্য বা সেবা অর্জনের মাধ্যমে এই ধরনের সমস্যার বা এই ধরনের প্রয়োজন মেটানো সম্ভব, যখন এরকম সমস্যা শনাক্ত হয়, তখনই কি হয়, ক্রয় প্রক্রিয়া শুরু হয়। তো প্রথমে এই যে আমার সমস্যা বা প্রয়োজন শনাক্তকরণের পরে কি করতে হবে, প্রয়োজনের সাধারণ বর্ণনা বা স্পেসিফিকেশন ও পণ্য স্পেসিফিকেশন। তো প্রয়োজন শনাক্ত করার পর ক্রেতা প্রয়োজনের সাধারণ বর্ণনা তৈরি করে, যে আমার এই সাধারণ বর্ণনাতে কি থাকে, যে আমার যে যে পণ্যটা লাগতেছে এটার প্রয়োজনীয় বৈশিষ্ট্য এবং কি পরিমাণ লাগবে, এটার একটা বর্ণনা থাকে হচ্ছে সাধারণ বর্ণনায়। যেমন আমাদের এখন আমাদের 100 কার্টিজ, ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠান একজন শনাক্ত করলো যে আমাদের বর্তমানে 100টা প্রিন্টার আছে, এই প্রিন্টারের মধ্যে 50টার কার্টিজ চেঞ্জ করা দরকার। এই যে যখনই তার মধ্যে যে সমস্যাটা শনাক্ত করলো বা প্রয়োজন শনাক্ত করলো, তখনই কিন্তু ব্যবসায় ক্রয় প্রক্রিয়া শুরু হয়ে গেল। এরপরে এই প্রয়োজনের সাধারণ বর্ণনা, যে কি দরকার, তার কার্টিজ দরকার কি ধরনের, কালো রং, একটা রঙের বললো বা এই কোম্পানির, এটা আরো পণ্য স্পেসিফিকেশন করলো কিভাবে, যে আমার এইচপির এতগুলা এতগুলা আমার কার্টিজ দরকার। এরপরে আর পণ্য স্পেসিফিকেশন আরো কিভাবে করতে পারে, মানে এটা স্পেসিফাই করা কিভাবে, যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, কয়টা লাগবে, আমার আমার 10টা বা আমার 50টা কার্টিজ দরকার। এই যে স্পেসিফাই করলো, তাহলে সমস্যা শনাক্ত করতে হবে, এরপরে এটার সাধারণ বর্ণনা দিতে হবে কি কি দরকার, কেমন দরকার, এবং এটা স্পেসিফাই করতে হবে। এরপরে কি সরবরাহকারী অনুসন্ধান, এরপরে আমার বিভিন্ন সোর্সের মাধ্যমে কি করতে হবে, আমার সরবরাহকারী যারা এই যে এইচপির কার্টিজ যারা প্রোভাইড করে, তাদের আমার কি করতে হবে, অনুসন্ধান করতে হবে। তো এই প্রক্রিয়ায় সর্বোৎকৃষ্ট সরবরাহকারী পাওয়ার জন্য আমরা কি করতে পারি, বিভিন্ন সোর্স দেখতে পারি। যেমন আমরা ইন্টারনেটে সার্চ দিতে পারি যে
এটা কোথায় পাওয়া যেতে পারে, তারা কারা কম দামে কারা প্রোভাইড করতেছে, অথবা ট্রেড ডিরেক্টরি আমরা পর্যালোচনা করতে পারি। হ্যাঁ, এইভাবে বিভিন্ন সোর্সের, অথবা আমি কোনো প্রতিষ্ঠানে খোঁজ খবর নিতে পারি যে তাদের কারা সাপ্লাই দিচ্ছে। এইভাবে বিভিন্ন সোর্স থেকে আমরা কি করি, সরবরাহকারী অনুসন্ধান করি। আমার যে প্রয়োজন, এরকম প্রয়োজনের সাথে এরকম প্রয়োজনের পণ্য কারা সরবরাহ করতে পারে, আমরা সেরকম কোয়ালিটির প্রোডাক্ট যারা সরবরাহ করতে পারে সেরকম সরবরাহকারী আমরা খুঁজে বের করি। তাহলে ফার্স্টে আমরা কি করি, প্রয়োজন শনাক্ত করি, এবং এই প্রয়োজন বা সমস্যার সাধারণ বর্ণনা আমরা তৈরি করি এবং এটারে স্পেসিফাই করি। এরপরে আমরা কারা এই পণ্য, এই আমার যে স্পেসিফাইড যে পণ্য কারা এটা সার্ভ করতে পারবে তাদের আমরা অনুসন্ধান করি। তো এই সরবরাহকারী অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে কি হয়, প্রস্তাব সংগ্রহ। এই পর্যায়ে কি করা হয়, যে ক্রেতা যোগ্যতা সম্পন্ন সরবরাহকারীদের প্রস্তাব জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়, যে আপনারা কে কে আমারে কি দামের মধ্যে কি কি স্পেসিফিকেশনের পণ্য দিতে পারবেন, এরকম একটা কি প্রস্তাব দেন। তো যখন এটা আসলে যখন স্বাভাবিক কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে এটা খুব ঝামেলাযুক্ত হয় না, কিন্তু পণ্যটা যদি জটিল বা ব্যয়বহুল পণ্য হয়, এই ক্ষেত্রে ক্রেতা কি করে, সাধারণত লিখিত বা আনুষ্ঠানিক প্রস্তাব চায়। তাহলে প্রথমে কি করতে হবে, প্রয়োজন শনাক্ত বা সমস্যা শনাক্তকরণ করতে হবে, প্রয়োজনের সাধারণ বর্ণনা নিতে হবে, এবং এটারে সাধারণ বর্ণনা নেওয়ার পরে এই পণ্য স্পেসিফাই করতে হবে যে আমার কি ধরনের কি কি বৈশিষ্ট্যের প্রোডাক্ট আমার দরকার বা প্রয়োজন, এবং এটার স্পেসিফাই করা যে কোন কোন প্রতিষ্ঠানের পণ্য হইলে এটা ভালো হয়। এরপর সরবরাহকারীর অনুসন্ধান, কারা এটা সরবরাহ করতে পারবে, এবং প্রস্তাব সংগ্রহ, তাদের এই সরবরাহকারীদের কাছ থেকে কি করা হয়, প্রস্তাব সংগ্রহ করা হয়। এর পরবর্তী পর্যায়ে কি করা হয়, ক্রয় কার্যে নিয়োজিত ব্যক্তিরা সরবরাহকারীর কাঙ্ক্ষিত গুণাবলী, এই যে সরবরাহকারী যে প্রস্তাব দিল, এদের এই প্রস্তাবগুলোর থেকে আমরা কি করি, যাদের কাঙ্ক্ষিত গুণাবলী আমরা দেখি যে কাদের তারা মানে আমার যে প্রয়োজনীয় যে গুণাবলী এটা কারা মিট করতে পারতেছে, এবং তারা কি ধরনের সুবিধা দিতেছে, ওইটার একটা তালিকা তৈরি করি। এই সুবিধা বা এই গুণাবলীর মধ্যে কি থাকে, যে তাদের এই যে যেই প্রতিষ্ঠানগুলো আমাকে প্রস্তাব দিয়েছে তাদের সেবার মান, তাদের সুনাম, তারা সময় মতো প্রোডাক্ট সার্ভ করে কিনা বা সময় মতো সরবরাহ করে কিনা, তারপরে তারা কি ধরনের পণ্যের মূল্যটা কি দিচ্ছে, তাদের কি কি শর্ত আছে, এই যে আর আমরা যে তারা সার্ভ করতেছে এটার সাথে কোনো শর্ত যুক্ত কিনা, এই জিনিসগুলো সার্বিকভাবে বিবেচনা করে কি করি, আমরা একটা তালিকা তৈরি করি। এই টোটাল গুণাবলী বা এই টোটাল গুণাবলীর ভিত্তিতে সরবরাহকারীদের আমরা একটা রেটিং করি, যে কারা এর মধ্যে, এই সরবরাহকারীদের মধ্যে যারা সবচেয়ে ভালো রেটিং পায় তাদের আমরা কি করি, সরবরাহকারী হিসেবে আমরা নির্বাচন করি। তাহলে আমরা প্রস্তাব সংগ্রহ করার পরে এই সংগৃহীত প্রস্তাবদের মধ্যে থেকে সবচেয়ে ভালো রেটিং যারা পায়, যেসব সরবরাহকারী, তাদের নির্বাচন করি। এই ক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কি মূল্য চাপ অতিক্রম, আরেকটা হচ্ছে সরবরাহকারীর সংখ্যা। তো মূল্য চাপ অতিক্রমটা কি, স্বাভাবিকভাবে কোনো ক্রয় করার সময় যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান কি করে, এই সরবরাহকারীদের চাপ প্রদান করে যে তোমরা এটার মূল্য কমাও, সবসময় তারা একটা চাপ প্রয়োগ করে, এবং এই যে মূল্য চাপটা দিচ্ছে, এই চাপ অতিক্রম করে যেই সরবরাহকারীরা টিকে যেতে পারে তারাই কিন্তু এই ক্রয় প্রক্রিয়ায় ক্রয় প্রক্রিয়া বজায় থাকে, এবং তারাই কিন্তু একটা এখানে টিকে থাকে। আর আরেকটা হচ্ছে সরবরাহকারীর সংখ্যা। স্বাভাবিকভাবে যদি সরবরাহকারীর সংখ্যা অনেক বেশি হয়, তাহলে কিন্তু আমরা সরবরাহকারীদের ক্ষেত্রে অনেকটা আমরা কি ড্যাম কেয়ার ভাবে, মানে আমরা সরবরাহকারীদের অতটা গুরুত্ব দিব না। আমরা চাইবো যে কাউরে মোটামুটি যত ভালো প্রোডাক্ট পাবো আমরা বা যার কাছে সবচেয়ে কম দামে পাবো তার থেকে কালেক্ট করতে। এবং সরবরাহকারীর সংখ্যা যদি স্কার্স হয়, তারা যদি লিমিটেড হয়, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সরবরাহকারী নির্বাচন করে ফেলবো। এই সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে মূল্য চাপটা যারা অতিক্রম করতে পারে এটা একটা ফ্যাক্ট, আর একটা সরবরাহকারীর সংখ্যা, যে মার্কেটে সরবরাহকারী কেমন আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে।
এরপরে হচ্ছে অর্ডার রুটিন স্পেসিফিকেশন। আমরা কি পরিমাণ অর্ডার দিব, কখন অর্ডার দিব, কখন আমাদের পণ্য লাগবে, এই যে অর্ডারটা দিচ্ছি, তাহলে পণ্যের কারিগরি স্পেসিফিকেশন, কি কি ধরনের পণ্য আমরা চাচ্ছি, আমরা কি পরিমাণ পণ্য চাচ্ছি, সরবরাহের সময় আমরা কখন এটা কি ফ্রিকোয়েন্টলি ক্রয় করব না 1 মাস পর পর ক্রয় করব, এই শারীরিকভাবে যে স্পেসিফাই করে যে একটা রুটিন তৈরি করা, অর্ডার রুটিন তৈরি করা, সেটাই হচ্ছে অর্ডার রুটিন স্পেসিফিকেশন। এবং এই অর্ডার রুটিন স্পেসিফাই করার মাধ্যমে কি করি, আমরা সরবরাহকারীদের অর্ডার প্রদান করি। এখন ফার্স্টে আমরা তাহলে কি করলাম, সমস্যা শনাক্ত বা প্রয়োজন শনাক্ত করলাম, প্রয়োজনের সাধারণ একটা বর্ণনা আমরা তৈরি করলাম, একটা 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 লিস্ট তৈরি করলাম। এরপরে ওখান থেকে আমরা পণ্য স্পেসিফাই করলাম যে কি ধরনের পণ্য আমাদের লাগবে। এরপরে আমরা কি করলাম, এই ধরনের পণ্য কারা দিতে পারে সরবরাহকারী অনুসন্ধান করলাম। এরপরে তাদের থেকে প্রস্তাব নিলাম যে তোমরা কি ধরনের সুযোগ সুবিধা দিবা এবং কি ধরনের মূল্যে আমাকে পণ্যটা দিবা, এটার প্রস্তাব সংগ্রহ করলাম। এই প্রস্তাব থেকে যারা ভালো রেটিং পাচ্ছে, সেই সব ভালো রেটিং এর মধ্যে থেকে বেস্ট রেটিং পাওয়াদের আমি কি করলাম, সহকারী হিসেবে নির্বাচন করলাম। এবং তাদের আমরা কি করলাম, রুটিন অর্ডার রুটিন স্পেসিফাই, তাদের কি করলাম, অর্ডারটা কিভাবে, অর্ডার কেমন অর্ডার হবে, কত পরিমাণ অর্ডার হবে, কি পরিমাণ পণ্য আমরা ক্রয় করব, এই ফরমাইশের পরিমাণটা আমরা স্পেসিফাই করব। এবং তারা কি করবে, আমাদের অর্ডার অনুযায়ী তারা পণ্য সরবরাহ করবে। এবং শেষ পর্যায়ে গিয়ে আমরা শেষ ধাপে গিয়ে এই যে ক্রয় সিদ্ধান্তের শেষ ধাপে গিয়ে কি করব, আমরা এই টোটাল কার্যক্রমটা পর্যালোচনা করব। ক্রেতা কি করে, সরবরাহকারীর কার্যক্রম পরিচালনা করে কিভাবে। ক্রেতা, এই যে যে এই ব্যবসায়িক যে ক্রেতা ছিল, তারা তো পণ্যটা কারো কাছে বিক্রি করছে, তারা কি করে, তাদের যে ব্যবহারকারী বা তাদের যে ক্রেতা ছিল, মানে এই ব্যবসায়িক ক্রেতারা যাদের কাছে বিক্রি করছে, যেই সব এন্ড ইউজারের কাছে, তারা কি করে, সেসব এন্ড ইউজারের কাছে এই প্রোডাক্ট সম্বন্ধে তাদের সন্তুষ্টি যাচাই করে। এবং এই মার্কেট অ্যানালাইসিসের মাধ্যমে যদি দেখে যে না, তাদের ক্রেতারা সন্তুষ্ট, এই ব্যবসায়িক ক্রেতাদের, যারা ক্রেতা বা ভোক্তা, তারা যদি সন্তুষ্ট, তারা কি করে, তাহলে তারা কি করে, যে এই চুক্তিটা চালু রাখে বা এটা রিনিউ করে বা এটা সংশোধন করে বা এটা আরো বেশি পরিমাণ পণ্য অর্ডার করে। আর যদি দেখে যে না, আমাদের ভোক্তারা সন্তুষ্ট না, তাহলে কিন্তু তারা কি করে, প্রোডাক্টটা ওখানেই ক্যান্সেল করে এবং তারা নতুন ভাবে কি করে, এই পণ্য নতুন সরবরাহকারীদের অনুসন্ধান করে। এরপর আমরা দেখি যে ব্যবসায়িক ক্রেতাদের সাথে শক্তিশালী সম্পর্ক গঠন। আমার যে ব্যবসায় প্রতিষ্ঠান, আমার যে বাজারজাতকরণকারী প্রতিষ্ঠান, এইটার সাথে যে ব্যবসায়িক ক্রেতা, তাদের একটা শক্তিশালী সম্পর্ক কিভাবে তৈরি করা যায়। তো এই যে ক্রেতাদের সাথে কিভাবে শক্তিশালী সম্পর্ক, এটা কিন্তু খুব একটা প্রতিষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ। মূলত একটা ব্যবসা প্রতিষ্ঠানের দক্ষতা এবং কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে ব্যবসায়িক ক্রেতাদের সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালানো খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের অনেকগুলা সুবিধা আছে। আমি যদি আমার যে ব্যবসায়িক ক্রেতা আছে তার সাথে যদি একটা ভালো লং টার্মের সাস্টেনেবল একটা রিলেশনশিপ ডেভেলপ করতে পারি, এটার কিন্তু অনেক ধরনের বেনিফিট আছে। তো এটা কিভাবে করা যায়, বিভিন্ন ধরনের গবেষকরা বা এটা নিয়ে যারা গবেষণা করছেন, তারা বলছেন কি, আমার উলম্ব সমন্বয় করতে হবে। তো অনেক গবেষকই সুপারিশ করছেন যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে, এই দুই পক্ষের মধ্যে কি করতে হবে, বৃহত্তর বড় ধরনের উলম্ব বা ভার্টিক্যাল সমন্বয় থাকতে হবে। ভার্টিক্যাল একটা কি করতে হবে, তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকতে হবে। এই যে ভার্টিক্যাল কোঅর্ডিনেশন বা উলম্ব সমন্বয়, এতে কি হবে, এতে কিন্তু শুধু লেনদেন হবে না, মানে এই যে দুইটা ব্যবসায় প্রতিষ্ঠান, তাদের মধ্যে শুধুমাত্র লেনদেন হবে না, তাদের মধ্যে কি হবে, ভ্যালু সৃষ্টি হবে। এবং তারা কিভাবে ভালো ভ্যালু ক্রিয়েট করতে পারবে এবং ভালো ভ্যালু ভোগ করতে পারবে, এই ধরনের একটা সম্পর্ক তৈরি হয়। তাইলে উলম্ব সমন্বয় হচ্ছে কি, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে উপর থেকে নিচের একটা ডাইরেক্ট কানেকশন, একটা ব্যবসায়ের সাথে আর একটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা ডাইরেক্ট লিংক। এটাই হচ্ছে ব্যবসায়ের সাথে ব্যবসায়ের উলম্ব সমন্বয় বা উলম্ব সম্পর্ক। তো বলা হয়েছে দেখো, যে ব্যবসায় অংশীদারদের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অনেকগুলো উপাদান প্রভাব বিস্তার করে। এই যে ব্যবসায়, একটা ব্যবসায়ের সাথে আরেকটা ব্যবসায়ের যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, এই ভালো সম্পর্ক তৈরির ক্ষেত্রে অনেকগুলো বিষয় প্রভাব বিস্তার করে। একটা হচ্ছে কি, বিকল্পের সহজলভ্যতা।
আমার কাছে যদি অনেক অল্টারনেটিভ থাকে একটা পণ্য ক্রয়ের ক্ষেত্রে, স্বাভাবিকভাবেই এই পণ্যটা যে দিচ্ছে বা যেই দোকানদার বা যেই বিক্রেতা, তার সাথে আমার ভালো বিহেভ না করলেও হয়, ঠিক না? আমাদের মানসিকতাটা তো এরকমই, যে বিকল্পের যদি সহজলভ্য হয় বিকল্পগুলা, তাহলে কিন্তু ব্যবসার সাথে ক্রেতাদের শক্তিশালী সম্পর্ক খুব একটা গড়ে ওঠে না। তো এইটা একটা প্রভাব বিস্তার করে একটা ভালো সম্পর্কের ক্ষেত্রে, শক্তিশালী সম্পর্কের ক্ষেত্রে এই বিকল্পের সহজলভ্যতা প্রভাব বিস্তার করে। সরবরাহের গুরুত্ব, এই যে আমার যে সরবরাহকারী আমার যে পণ্যটা সরবরাহ করতেছে, এটার গুরুত্বটা আমার কাছে কেমন বা এটা কতটা গুরুত্বপূর্ণ, এটার উপরে বেস করে কিন্তু একজন ব্যবসায়ীর সাথে আরেকজন ব্যবসায়ীর সম্পর্ক তৈরি হয়। আর আরেকটা বিষয় কি, সরবরাহের জটিলতা, সরি এখানে ভুল হয়েছে, জটিলতা। মূলত এই যে যে পণ্যটা সরবরাহ করতেছে, এইটা যদি জটিল ধরনের পণ্য হয় এবং সরবরাহ বাজারের গতিশীলতা, বাজারটা যদি গতিশীল হয় এবং সরবরাহের যদি জটিলতা থাকে, এইসব জিনিসগুলো কিন্তু একটা ব্যবসায়ের সাথে আরেকটা ব্যবসায়ের সম্পর্কের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে। আচ্ছা, তো মূলত এই দেখলাম যে বিকল্পের সহজলভ্যতা, সরবরাহের গুরুত্ব, সরবরাহের জটিলতা এবং সরবরাহ বাজারের গতিশীলতা, এইগুলার ভিত্তিতে ক্রেতা এবং বিক্রেতার সম্পর্ক কিন্তু কয়েকটা ভাগে ভাগ করলো, মূলত 8টা ভাগে ভাগ করা যায়। 8টা ভাগগুলো হচ্ছে এগুলা, যে মৌলিক ক্রয় ও বিক্রয়, অনাবৃত অস্থি, চুক্তিভিত্তিক লেনদেন, ক্রেতা সরবরাহ, সমবায় পদ্ধতি, সহযোগিতামূলক, পারস্পরিকভাবে খাপ খাওয়ানো, ক্রেতাই রাজা, এরকম 8টা ভাগে ভাগ করা যায় ক্রেতা এবং বিক্রেতার সম্পর্ককে। তো 8টা ভাগে ভাগ করার প্রথমটা হচ্ছে মৌলিক ক্রয় ও বিক্রয়। তো মৌলিক ক্রয় ও বিক্রয়ের মধ্যে মূলত কি, এটা একটা সাধারণ এবং রুটিন মাফিক কার্যক্রম। মানে সাধারণ ক্রয় বিক্রয় যে একটা সাধারণ যে সম্পর্ক, এখানে কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময় কিন্তু খুব কম পরিমাণ ঘটে, যে তাদের মধ্যে একটা নর্মাল রিলেশনশিপ থাকে। জাস্ট ক্রয় বিক্রয়ের জন্য যেরকম রিলেশনশিপ থাকা দরকার, ঠিক সেই রকম রিলেশনশিপ থাকে, এটা হচ্ছে মৌলিক ক্রয় বিক্রয়। আরেক ধরনের রিলেশনশিপ থাকে তাদের মধ্যে অনাবৃত অস্থি, বা এটা হচ্ছে কি বলে, বেয়ার বোনস। অনাবৃত অস্থি মানে একটা হাড্ডাহাড্ডি সম্পর্ক থাকে। তো এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে মূলত বিক্রেতাকে অধিক পরিমাণে খাপ খাওয়াইতে হয়, ক্রেতার চাহিদার সাথে বিক্রেতাকে বেশি পরিমাণ খাপ খাওয়াইতে হয়। সেটা হচ্ছে কি, অনাবৃত অস্থি। তো অনাবৃত অস্থির এই যে একটা সম্পর্ক, এখানে ব্যবসায়ের বিক্রেতা বা পণ্যের বিক্রেতাকে বেশি পরিমাণ খাপ খাওয়াইতে হয় ক্রেতার মেজাজ মর্জির সাথে। এরপরে আছে হচ্ছে চুক্তিভিত্তিক লেনদেন বা চুক্তিবদ্ধ লেনদেন। চুক্তিভিত্তিক বা চুক্তিবদ্ধ লেনদেনের মধ্যে কি, কন্ট্রাকচুয়াল যে ট্রানজেকশন, এখানে মূলত আসলে ব্যক্তিগত সম্পর্ক, একটা বিশ্বাস, সহযোগিতার একটা সম্পর্ক, বা হ্যাঁ আন্তঃক্রিয়া, এই যে ব্যবসায়ীর মধ্যে এক ব্যবসায়ীর সাথে আরেক ব্যবসায়ী বা ক্রেতা বিক্রেতার মধ্যে যে আন্তঃক্রিয়া, এই জিনিসগুলো কিন্তু কম থাকে চুক্তিভিত্তিক লেনদেন। শুধুমাত্র একটা চুক্তির সফলতার জন্য বা একটা চুক্তি, একটা 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 কন্ট্রাক্টকে বাস্তবায়নের জন্য যে ধরনের রিলেশনশিপটা থাকে, সেটা হচ্ছে চুক্তিভিত্তিক লেনদেন সম্পর্ক বা চুক্তিবদ্ধ লেনদেনের সম্পর্ক। আর আরেকটা হচ্ছে ক্রেতা সরবরাহ, মূলত এটা হচ্ছে একটা গতানুগতিক পদ্ধতি। ক্রেতা সরবরাহ কি হয়, এখানে কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে সহযোগিতার পরিবর্তে তাদের মধ্যে প্রতিযোগিতা দেখা যায়। কেমন? তারা কি করে, কে কত লাভ করতে পারবে, কে কত কম দিতে পারবে, কে কত বেশি নিতে পারবে, এই ধরনের ক্রেতা সরবরাহের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো দেখা যায়। তাদের মধ্যে একটা মানে প্রতিযোগিতার সম্পর্ক থাকে, কে কত বেশি লাভ করতে পারবে। আচ্ছা, আর সমবায় পদ্ধতি, মানে সমবায় পদ্ধতি, যে কোঅপারেটিভ সিস্টেম, আমরা যেমন সমবায় সমিতিতে কি হয়, যে পারস্পরিক প্রত্যেকের একটা ভালোর জন্য তারা এক হয়। এই সমবায় অনেকটা কোঅপারেটিভ, এটা একটা পজিটিভ একটা সিস্টেম। এখানে কি হয়, অনেকটা সমবায়ের ভিত্তিতে, যে সহযোগিতার ভিত্তিতে কি হয়, ক্রেতা বিক্রেতা বা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো একত্র হয়। আর এটা হচ্ছে সহযোগিতামূলক, মূলত এটা হচ্ছে টোটালি একটা মানে কোলাবোরেটিভ একটা সিস্টেম, যেখানে কিনা সত্যিকার অংশীদারিত্ব হিসেবে এখানে অনেক বিশ্বাস এবং প্রতিশ্রুতি দেখা যায়। এই যে সহযোগিতামূলক সম্পর্কে কি হয়, পারস্পরিক যে বিশ্বাস, পারস্পরিক প্রতিশ্রুতি,
এটা দেখা যায় সহযোগিতামূলক সম্পর্কের মধ্যে। আচ্ছা, আরেকটা হচ্ছে পারস্পরিক ভাবে খাপ খাওয়ানো, পারস্পরিক ভাবে খাপ খাওয়ানো। তো পারস্পরিক ভাবে খাপ খাওয়ানো মিউচুয়ালি অ্যাডাপটিভ, কি করে এখানে অ্যাডাপ্ট করে, যে মানে দুই পক্ষই এখানে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই কি করে পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেদের মধ্যে কি করে একটা খাপ খাওয়ানোর মনোভাব, তাদের মধ্যে একটা অ্যাডাপটিভ একটা রিলেশনশিপ থাকে। আর আরেকটা সম্পর্ক আছে ক্রেতাই রাজা, যেখানে কাস্টমার হচ্ছে কি কিং, কাস্টমার ইজ কিং, যেখানে কিনা শুধুমাত্র ক্রেতার প্রয়োজনের সাথে বিক্রেতাকে খাপ খাওয়াইতে হয়, এবং এই ক্ষেত্রে বিক্রেতা কোনো ধরনের ছাড় খুব একটা পায় না। ক্রেতাই যেখানে রাজা, শুধুমাত্র ক্রেতার প্রয়োজনের সাথে বিক্রেতার খাপ খাওয়াইতে হয়, সেটাই হচ্ছে এরকম যেটা সম্পর্ক, সেটাই হচ্ছে ক্রেতাই রাজা সম্পর্ক। তো ব্যবসায়িক ক্রেতাদের সাথে শক্তিশালী সম্পর্ক গঠনের জন্য আসলে সহযোগিতামূলক সম্পর্ক বা সমবায় সম্পর্কটা রাখাটা খুবই জরুরি। এবং এই যে ব্যবসায়িক সম্পর্ক, এটা কিন্তু কয়েকটা বিষয়, মানে এটা ব্যবসায়িক সাথে শক্তিশালী সম্পর্ক গঠিত হবে না না হবে, এটা কিন্তু এই যে কি ধরনের তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান এবং তাদের মধ্যে ঝুঁকি ও সুযোগ, এটাও একটা ফ্যাক্ট। যেমন কি ঝুঁকিটা কি, যে এখানে ক্রেতা বিক্রেতার যে পারস্পরিক যে বিনিয়োগ, এটা কিন্তু এক ধরনের ঝুঁকি, যে ক্রেতা ক্রেতা এবং বিক্রেতা, মানে ক্রেতা কি করতেছে, যে সে যদি অন্য সরবরাহকারীর কাছে যায় তাহলে এটা তার জন্য একটা ঝুঁকি। এই কারণে তারা কি করে, এই এই এক্সিস্টিং যে তার ব্যবসায়ী আছে যার থেকে সে ক্রয় করতেছে তার সাথে একটা সম্পর্ক তৈরি করে। আবার এই যে এক্সিস্টিং যে ব্যবসায়ী বা যারা বিক্রেতা বা সরবরাহকারী, তারা কি করে, তাদেরও কিন্তু ঝুঁকি আছে। যেমন কি তারা এই যে মানে তারা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিনিয়োগ করতেছে, এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে ঝুঁকির একটা মানে কতটা ঝুঁকি এটার সাথে রিলেটেড, এবং এই ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে এই যে আমার যে ক্রেতা এবং বিক্রেতা দুইজন দুইজন মানে তাদের সম্পর্কটা কি ঝুঁকিপূর্ণ কিনা, আমি যে তার সাথে ব্যবসা করতেছি এটা কি ঝুঁকিপূর্ণ কিনা, এটা কিন্তু একটা ফ্যাক্ট। যদি ঝুঁকিপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে ক্রেতা এবং বিক্রেতার সাথে ব্যবসায়িক ক্রেতাদের সাথে কিন্তু শক্তিশালী সম্পর্ক গড়ে উঠবে না। আরেকটা হচ্ছে সুযোগ। এখন মানে যখন ক্রেতার পক্ষে যে কিনতেছে তার পক্ষে সহজে সরবরাহকারীর কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হয় না, এবং এই যেহেতু তার কাছে সব সময় সরবরাহকারীর কার্যক্রম পর্যবেক্ষণ সম্ভব হয় না, এই কারণে কি হয়, অনেক সময়ই যে বিক্রেতা সে কি করে প্রত্যাশিত ভ্যালু সরবরাহ নাও করতে পারে। তার যে ধরনের প্রোডাক্ট দেওয়া দরকার ছিল, আমি কি করলাম, একটা বাজে প্রোডাক্ট দিয়ে দিলাম। এটাই হচ্ছে কি সুযোগ। এবং এই যে যে ব্যবসায়িক গোষ্ঠী তারা কি সুযোগ নিতেছে না সুযোগ নিচ্ছে না, এইখানে ঝুঁকি কেমন, এই বিষয়গুলো কিন্তু একটা শক্তিশালী সম্পর্কের গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আরেকটা বিষয় হচ্ছে নতুন প্রযুক্তি এবং ব্যবসায়িক ক্রেতা। বিষয়টা হচ্ছে বর্তমানে নতুন প্রযুক্তিতে এবং ব্যবসায়িক ক্রেতার সংখ্যাও কিন্তু অনেকটা অনলাইন বেসড হয়ে গেছে। ব্যবসায়িক ক্রেতারা এখন অনলাইনেই পণ্য অর্ডার করতেছে, অনলাইনেই তাদের কার্যক্রম পরিচালনা করতেছে, এবং এই যে ব্যবসায়িক যে যোগাযোগ, ব্যবসায়ের সাথে ব্যবসায়ের যে যোগাযোগ, এটা কিন্তু এই প্রযুক্তির কারণে অনেক বেশি মানে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। এবং এই যোগাযোগ প্রযুক্তির কারণে এখন এই বিষয়গুলা যে প্রযুক্তির ব্যবহার এবং একজনের সাথে আরেকজনের যোগাযোগ, এগুলাও কিন্তু ব্যবসায়িক ক্রেতাদের শক্তিশালী সম্পর্ক গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তো পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব, আমাদের একদম লাস্ট টপিক, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বাজার বা প্রাতিষ্ঠানিক বাজার ও সরকারি প্রতিনিধি কর্তৃক ক্রয়। তো প্রাতিষ্ঠানিক বাজার বলতে বোঝায় হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান, যে অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যারা মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত না। এটা হইতে পারে বিভিন্ন ধরনের স্কুল, হইতে পারে মসজিদ, মন্দির, প্যাগোডা, হাসপাতাল হইতে পারে, যারা কিনা আহ শুধুমাত্র মুনাফা অর্জনের উদ্দেশ্যেই পরিচালিত হয় না, সেটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। আর মূলত সরকারি বাজার কি, সরকারি বাজার হচ্ছে সরকারের বিভিন্ন এজেন্সি যারা কিনা ক্রয় বিক্রয় করে, তাদের নিয়ে হচ্ছে সরকারি বাজার। তো
তো এই যে এই দুইটা বাজার, প্রাতিষ্ঠানিক বাজার এবং সরকারি বাজার, কিন্তু অনেকটা তাদের ক্রয় আচরণ অনেকটাই ব্যবসায় বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই যে ব্যবসায় বাজার যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, এই ব্যবসায় বাজারের যে আচরণ আর তাদের যে আচরণ অনেকটা কিন্তু একই রকম, ক্রয় আচরণ তাদের কিন্তু একই রকম। তো প্রাতিষ্ঠানিক বাজারের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বাজার বা অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর ক্রয় ক্ষমতা কম থাকে, যে কারণে তারা কম দামে ভালো মানের পণ্য কিনতে চায়। যেমন একটা স্কুল যদি তাদের স্টুডেন্টদের ইউনিফর্মের কাপড় প্রদান করে, তারা চেষ্টা কি থাকে যে বাচ্চারা যাতে কম দামে একটা ইউনিফর্ম কিনতে পারে এবং সাথে সাথে মানটাও যাতে ভালো হয়। তো এই ক্ষেত্রে এইসব প্রাতিষ্ঠানিক বাজারের যারা ক্রেতা তারা কিন্তু চেষ্টা করে যে মানে তারা চেষ্টা করে কি যে কম দামে ভালো মানের একটা পণ্য ক্রয় করার জন্য। তো এই প্রাতিষ্ঠানিক বাজারকে স্যাটিসফাইড করার জন্য কিন্তু অনেক প্রতিষ্ঠানই, অনেক বাজারজাতকারী তাদের বৈশিষ্ট্য ভিত্তিতে এবং তাদের প্রয়োজনের ভিত্তিতে পৃথক বাজারজাতকরণ স্ট্র্যাটেজি গ্রহণ করে। যেমন কি যে যদি আমরা ধরি একজন খাদ্য উৎপাদক, তার সে কিন্তু স্কুলের টিফিনের জন্য অথবা হাসপাতালে খাবার জন্য অথবা যদি সেনাবাহিনীর সে খাবার দেয়, এগুলোর কিন্তু এক একটার এক এক ধরনের সে আইটেম তৈরি করে, এক এক ধরনের এক এক দামের এক এক মানের সে পণ্য তৈরি করে। তো এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বাজারের বাজারজাতকারীর বৈশিষ্ট্য বা কারা কিভাবে বাজারজাতকরণ করবে। আচ্ছা, আমরা যদি সরকারি বাজারের দেখি, তো সরকারি বাজারটা কি? সরকারি বাজার হচ্ছে কি যে সরকারের বিভিন্ন বিভাগ যারা কিনা ক্রয়ের সাথে রিলেটেড এবং যারা কিনা এই ডিসিশনটা নেয় যে কি ক্রয় করবে, তারাই কিন্তু এই সরকারি বাজারের সদস্য। তো ছোট বড় সকল প্রতিষ্ঠানের জন্যই সরকারি বাজার একটা বড় সুযোগ হতে পারে, কারণ কি সরকারি বাজার কিন্তু লার্জ স্কেলে পণ্য ক্রয় করে, তারা অনেক দামি পণ্য বা অনেক পণ্য ক্রয় করে। তো এই জন্য এই সরকারি বাজারে যেসব বাজারজাতকারী করে তাদের কিন্তু সরকারি বাজারের প্রতি দৃষ্টি রাখতে হয় আলাদাভাবে, যে তারা মূলত সিদ্ধান্ত গ্রহণকারী কারা কারা হ্যাঁ। তো এই সরকারি বাজার এটা কিন্তু অনেক ক্ষেত্রেই শুধুমাত্র অর্থনৈতিক বিষয়ের উপরেই ডিপেন্ড করে না, অর্থনৈতিক বিষয়ের বাইরেও বিভিন্ন বিষয় এখানে প্রভাব ফেলে। যেমন ধরে যদি রুগ্ন শিল্প বা ক্ষুদ্র শিল্প বা যদি সংখ্যালঘু মালিকানাধীন শিল্পের পণ্যর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা থাকে, যেমন সরকারের যদি একটা পলিসি থাকে যে আমি রুগ্ন শিল্পের পণ্য ক্রয় করব, আমি যারা ক্ষুদ্র বা এসএমই যারা শিল্পগুলো আছে আমরা তাদের থেকে পণ্য ক্রয় করব, অথবা যারা সংখ্যালঘু যেই সম্প্রদায় আছে বা সংখ্যালঘু মালিকানাধীন শিল্পের পণ্য ক্রয় করব, এরকম যদি কোনো কিছু থাকে, এটা কিন্তু এখানে কিন্তু অর্থনৈতিক বিষয়টাই প্রভাব ফেলে না, এর সাথে সাথে অর্থনৈতিক বিষয়ের বাইরেও মানে সোশ্যাল ওয়েলবিং এর প্রতি অনেক বিষয়, ওয়েলবিং এর প্রতি খেয়াল রেখে অনেক ধরনের ক্রয় কার্য সম্পন্ন হয় সরকারি বাজারে। আর সরকারি বাজারে আরেকটা বিষয় কি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রসিডিংস বা বিভিন্ন ধরনের দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়, এবং সরকারি বাজারের ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেড ট্যাপিজম বা লাল ফিতার দৌরাত্ম্য বা দীর্ঘ সূত্রিতা দেখা যায়, এবং এই ক্ষেত্রে কিন্তু আবার অনেক ক্ষেত্রে অনেক ধরনের আনফেয়ার মিনসও থাকে। তো এই ক্ষেত্রে সরকারি বাজারের ক্ষেত্রে তারাও কি করতে পারে, তারাও চায় যে কম দামে পণ্য ক্রয় করতে, এবং তারা মূলত টেন্ডারিং এর মাধ্যমে সরকারি বাজার থেকে পণ্য ক্রয় করে বেশিরভাগ ক্ষেত্রেই। তো আজকের মতো এটুকুই, আশা করি সবাই আমার এই লেকচার দ্বারা উপকৃত হবে। যারা এতক্ষণ আমার সাথে ছিলে তাদের আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।